তার ডিভোর্স হয়ে গেছে, ও তার রাত কাটে আমার ভিডিও দেখে। মানে আমার ভেতর যে একটা অভিনয় সত্তা যে ঘুমায় আছে, এটাকে কেউ প্রায়োরিটি দিল না, কেউ পাত্তাই দিল না। একটা বিষয় হয়েছে কি যে জুনিয়রদেরকে দাবায় রাখার একটা খেলা চলে মিডিয়াতে। তুমি জুনিয়র, তুমি অত বেশি বুঝো না, কিন্তু যে মানুষগুলোকে এই দেশের মিডিয়া প্রপারলি ইউজ করতে পারে নাই, ওই রোদের ভেতর আমাদেরকে শুটিং করতে হয়েছে। ইভেন তো আশপাশে কোনো ওয়াশরুমে যাওয়ার মতো কোনো অবস্থা ছিল না। 4 দিন শুটিং করার পরে আমাকে পয়সা দিয়েছে 1500। হয় এই চ্যালেঞ্জে আগাও, নয়তো যে চট্টগ্রামে গিয়ে কি অবস্থা মনা, ক্যামেরা ওপেন করো। আমি এটা ফিল করছি, আমার পুরো লাইফে আমি অভাবটা পেয়ে পেয়ে বড় হয়েছি। প্রচন্ড ভয়ঙ্কর প্রতারণা, যেভাবে সুযোগ পাইছে আমাকে ব্যবহার করছে। আমাকে যারা দেখে, আমি সবসময় চাই যে আমার আম্মার জন্য একটু দোয়া করুক, উনি ছাড়া আমার আসলে কেউ নাই। আপনি সোশ্যাল মিডিয়াতে কাজ করতে করতে আপনার কাছে অভিনয়ের অফার আসলো কিনা? হ্যাঁ 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 হ্যাঁ। কে অফার দিল, কোথায় এটা কাজ? খুব মানে এখানে খুব একটা বাজে একটা জার্নি হয়েছে, মানে আমি মানসিকভাবে নিতে পারিনি। কিরকম? মানে ওরা আমাকে ট্রিট করছে এজ এ প্রোডাক্ট। আরে এই ছেলেটা তো মুখ খুললেই মিলিয়ন ভিউ, হ্যাঁ, ডাকো তাকে। ওকে ফাইন। সো আপনার এই পড়াশোনা ব্যাকগ্রাউন্ড এগুলোকে প্রাধান্য এরা দেওয়া? কেউ জানেই না। ওকে, আমার তো কষ্টের জায়গাটা এখানে। এরা কেউ জানেই না যে আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করছি। এরা কেউ জানেই না যে আমি অ্যাক্টিং এ মাস্টার্স করছি। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। এটা করেই যে আমি বিশাল মহান কিছু হয়ে গেছি, নট লাইক দ্যাট। মানে আমার বেসিকটা আছে, এটা তো তোমাদের জানা উচিত, রাইট? ও আমার বেসমেন্ট সম্বন্ধে ওর কোনো আইডিয়া নেই। ওর মূল টার্গেটই ছিল ধরে নিয়ে আসো জিনিসটাকে, এটাকে গাড়িতে তোল। কেন? তো কথা বললেই ভিউ। এটা আমার কাছে খারাপ লাগছে। তো এটার জন্য প্রথমে আমি কৃতজ্ঞতা প্রকাশ করতেছি আমার বড় ভাই রাফাত মজুমদার, রিঙ্কু ভাই, তারপর হচ্ছে মোহন আহমেদ ভাই, তারপর হচ্ছে আমার বড় ভাই শিমুল ভাই। আমি কিন্তু এই কৃতজ্ঞতার জায়গাগুলোকে আসলে সবসময় ক্যারি করার ট্রাই করি। মানে এটাতে হইলে আমার কাছে মনে হয় যে কি, মানে ভুল করার পসিবিলিটিসটা অনেক কম হয়ে যায়। এবং সবচেয়ে বড় কথা যেটা, সেটা হচ্ছে আমাকে ট্রিট করা হয়তো একজন সোশ্যাল ইনফ্লুয়েন্সার হিসেবে, একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে। মানে আমার ভেতর যে একটা অভিনয় সত্তা যে ঘুমায় আছে, এটাকে কেউ প্রায়োরিটি দিল না, কেউ পাত্তাই দিল না। কিন্তু আপনি ভালো করলেন তো নাটকে, আমি দেখলাম ফারহানের এগেইনস্টে যেটা ছিল। আমি পরে তো স্বীকার করতে বাধ্য হয়েছে। ওই যে একটা হচ্ছে কি মেনে নাও, আর আরেকটা হচ্ছে কি দেখো আমি পারি কিনা। আর যখন আপনি দেখাই ফেলবেন যে আপনি পারেন, তখন তো আপনার বলতি তো এমনিতেই বন্ধ হয়ে যাবে, এমনিতেই বন্ধ হয়ে যাবে ওই জায়গায়। হ্যাঁ, আমি হচ্ছে এই ফারহান ভাই স্যার, ওনার প্রতি আমার যথেষ্ট কৃতজ্ঞতা। মানে ফার্স্ট টাইম ক্যামেরার সামনে শতাব্দী ওয়াদুদ স্যার ছিলেন। উনি ছিলেন আমার পিতার চরিত্রে, মানে আমি তার দুষ্ট ছেলে, আমার বাবা একজন দুষ্ট লোক, ঠিক আছে, যে কিনা আর যে এই ফারহানের এগেনিস্টে হচ্ছে কি যারা হচ্ছে কাজ করছে। তো ওই জায়গা থেকে মানে দে বথ ওয়ার সো সাপোর্টিভ। এবং আমি এটা কল্পনাও করি না, মানে প্রথম নাটক ছিল এটা, এটা আমার ক্যারিয়ার ফার্স্ট নাটক, এবং এটা ওরাও জানতো না। এটা খুবই ভালো নাটক। এটা যখন রিলিজ হইলো, ওরা বলতেছে যে মানে এটা কিভাবে তার প্রথম নাটক হইতে পারে, ওর ভেতর কোনো জড়তা নাই, ওর ভিতর কোনো প্রবলেম নাই, মানে ওর ভিতর কোনো কাচুমাচু কিংবা ইতস্ততা বোধ নাই, ও সংলাপ দিয়েই যাচ্ছে চোখে চোখ রেখে। এই দুটা মানুষ যথেষ্ট সাপোর্টিভ ছিল। তো একটা বিষয় হয়েছে কি যে জুনিয়রদেরকে দাবায় রাখার একটা খেলা চলে মিডিয়াতে। তুমি জুনিয়র, তুমি অত বেশি বুঝো না, কিন্তু সো তোমার এত বেশি কি ফ্রেম নেওয়ার কিছু নেই। ওই মানুষগুলো সাপোর্টিভ ছিল। শতাব্দী স্যার একটু কথা বলার সময় প্রচন্ড রাগী মানুষ, গালাগালও করে, মানে যথেষ্ট পরিমাণে খুব রাগী। কিন্তু আমি তাকে মানে আমার তাকে মনে হতো সে একজন থিয়েটার। শতাব্দী ওয়াদুদ স্যার আর দুই হচ্ছে মোশাররফ করিম স্যার, মানে এই দুইটা মানুষের সাথে আমি আসলে অন্য কারোর সাথে কোনো ধরনের তর্কে কোনো কিছুতে জড়াইতে চাই না। এই মানুষগুলোকে আমার স্রেফ থিয়েটার মনে হয়, যে মানুষগুলোকে এই দেশের মিডিয়া প্রপারলি ইউজ করতে পারে নাই স্টিল নাও। তো যেটা হলো যে কিবরিয়া ভাই, যে আমার কাছে প্রচন্ড পরিমাণে খারাপ লাগছে। আমাকে কিন্তু পয়সাও দিত না। 4 দিন শুটিং করার পরে আমাকে পয়সা দিয়েছে 1500। হোয়াট? 1500 টাকা আমাকে। কক্সেস বাজার, মানে আপনি জাস্ট এখান থেকে 50 ফিট দূরে আপনি দেখতে পারবেন না, মানে মরিচিকা ছাড়া কিছুই দেখবেন না। রমজান মাস ছিল, তো ভয়ঙ্কর অবস্থা ছিল। ওই রোদের ভেতর আমাদেরকে শুটিং করতে হয়েছে। ইভেন তো আশপাশে কোনো ওয়াশরুমে যাওয়ার মতো কোনো অবস্থা ছিল না, পাহারা দিতে হইতো যে কেউ দেখছে কিনা। ওইভাবে তারপরে হচ্ছে কি ওই কাজ শেষ করতে হইতো। তো ওইটার পরে যখন আমাকে একটা খাম ধরায় দেওয়া হলো 1500 টাকার, মানে আমি তখন কী বলবো আমি বুঝতে পারতেছিলাম না। কিন্তু আমার ওই ফ্রেন্ড আমার এটার জন্য, আচ্ছা এটার জন্য আমার সবচেয়ে বড় কৃতজ্ঞতা আমার বন্ধু সৌরভ ইশতিয়াক, আমার বিশ্ববিদ্যালয়ের বন্ধু, যে এখন বেশ ভালো আছে। তো সে আমাকে বলতেছে যে কি যে হইতে পারে এটা তোমার ক্যারিয়ারের মাইলস্টোন,
আইদার ডিজাস্টার। সো ইটস আপ টু ইউ, চ্যালেঞ্জটা তুমি নিবা কিনা। তো শতাব্দী বাদুর স্যারের নাম শোনার পরেই তো আমার কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। তার মতো একটা লোকের সামনে দাঁড়ায় আমি একটা পুচকি ছেলে, আমি সংলাপ দিব, এটা কতটা আসলে কি পারফেক্ট হবে, অডিয়েন্স কিভাবে নিবে বিষয়টা। আমাকে যখন 1500 টাকা দিল, আমাকে বলতেছে যে আমি জানি তোমার ভেতরে এখন কি কথা চলতেছে। এটা কি আপনাকে মানে প্রোডিউসার বলেছিল? না, ওই আমার ফ্রেন্ড তো ডিরেক্টর টিমের ছিল, ও বলতেছে এটা তো মিডিয়া, হয় এই চ্যালেঞ্জে আগাও, নয়তো যে চট্টগ্রামে গিয়ে কি অবস্থা মনা, ক্যামেরা ওপেন করো। আমি জানি তুমি এটা ওপেন করলে আরো বেশি পয়সা পাবা, নিজেকে এই জায়গায় এমন জায়গায় নিয়ে আসো, আমি তোমাকে ফোন করে বলবো যে আপনি রেমুনারেশন কত নেন, আপনার ডেট কি আছে। মা খুশি? আম্মা খুশি, হ্যাঁ, আম্মা ভালো আছে এখন। একটাই, আম্মা সারা বছর অসুস্থ থাকে। গতকাল রাতেও খুব কান্নাকাটি করতেছিলাম আমি তখন শুটিংয়ে। তো আমার মনে হয় যে এখন একটু ঘর সংসার হয়তো করা উচিত, তাকে একটু এনে যদি মানে যে কয়টা দিনই সে সময়টা পায় আর কি। কারণ আমার আসলে সে ছাড়া কেউ নাই, এবং সে যাওয়ার পরে আমি মনে হয় খুব বেশি একা হয়ে যাব আসলে। আমার পুরো লাইফটাই আসলে কাটছে প্রচণ্ড ভালোবাসাহীনতায়। আমি খুব একটা বেশি পাই না এই জিনিসগুলো, যার কারণে আমাকে যখন রাস্তার রিক্সাওয়ালা একটা ভালো কথা বলে আমার ভেতরটা কেমন জানি নড়ে ওঠে। একটা মানুষ যদি আমাকে ভালো কথা বলে আমার ভেতরটা কেমন জানি নড়ে ওঠে। মানে আমি এটা ফিল করছি আমার পুরো লাইফে আমি অভাবটা পেয়ে পেয়ে বড় হয়েছি, ঠিক আছে। এবং সবচেয়ে যে বিষয়টা ছিল মানে প্রচণ্ড ভয়ঙ্কর প্রতারণা চারোদিকে, যেভাবে সুযোগ পাইছে আমাকে ব্যবহার করছে। তো আমি কখনোই বলি না আমি ব্যক্তি মানুষ হিসেবে শুদ্ধ, কিন্তু আমি চেষ্টা করছি যে মানে আমার দ্বারা যত কম মানুষের ক্ষতি হয়, আমার দ্বারা যদি সোসাইটির কোনো কিছু একটা ভালো হয়, আমি সেটার জন্য আমি যা করা দরকার আমি সেটা করব। তো জাস্ট এইটুকুই যে মানে আমাকে যারা দেখে, আমি সবসময় চাই যে আমার আম্মার জন্য একটু দোয়া করুক, উনি ছাড়া আমার আসলে কেউ নাই। নিশ্চয়ই আপনার মায়ের জন্য অনেক দোয়া করবো আমরা আসলে একটা বিষয় না বললেই নয়, যেই শামীম ভাইকে আমরা চিনি সোশ্যাল মিডিয়াতে, সেই মানুষটার ভেতরের মানুষের কিছুটা আঁচ পাওয়ার চেষ্টা করেছি আজকের এই অনুষ্ঠানে, এবং আমার মনে হয় আপনারা সেটা পেয়েছেন। আমি খুব ছোট্ট করে একটা কথা বলি, দীর্ঘদিন আমি মানুষের গল্প নিয়ে কাজ করি। সৃষ্টিকর্তা কেন জানি, আমি জানি না এটার মধ্যে একটা আত্মম্ভরিতা চলে আসে কিনা, কেন জানি এতটুকু শক্তি আমার মধ্যে হয়তো বা দিয়েছেন যে মানুষের সামনে বসলেই দুটো কথা বললেই বোঝা যায় যে এই মানুষের পালসটা কি হতে পারে। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। থেমে থাকা জীবন না, থেমে যাওয়াটা জীবন না। আমরা যেই অবস্থার মধ্যেই থাকি না কেন, আমাদেরকে সামনে স্টেপ নিতে হবে, এবং সৃষ্টিকর্তা সেটাই আমাদেরকে বলেছেন যে তুমি স্টেপ নাও, আমি তোমার হাতটা ধরবো। আপনি সে কাজটা করেছেন। আজকে একটা পরিচিত হয়েছে, মানুষ আপনাকে অনেক ভালোবাসে, এবং এমন একটা জনরা আপনি বেছে নিয়েছেন যেই জনরাতে কাজ করা খুবই ডিফিকাল্ট। আমরা দেখেছি এখানে কমেডি নিয়ে অনেকেই কাজ করছেন, কিন্তু কমেডি সবসময় একটা ক্লাসিফাইড গ্রুপের জন্য হয়, যে এই শ্রেণীর মানুষ যারা আমার কমেডি পছন্দ করে। কিন্তু আপনার কমেডি হয়েছে আপামর জনসাধারণের কমেডি, সব শ্রেণীর মানুষ এটাকে পছন্দ করে। এটা তো নিশ্চয়ই সচেতনভাবে হয়নি, খুব হুট করেই হয়ে গেল। একদম হুট করে হয়ে গেছে এটা আসলে, মানে কোনো প্ল্যান করে কোনো কিছু করে কোনো কিছু না, একদম হুট করে। এই যে রাস্তাঘাটে দেখা হলে শামীম ভাই আপনার ভিডিও ভাল লাগে বা আপনার সঙ্গে মজা করে, এইগুলো কতটুকু এনজয় করে? আগে প্রথম খুব বদার ফিল করতাম, কারণ আমি ধরুন আমার কোনো একটা কাজ করা শেষ, বাকি টাইমটা যেটা আমার, ওখানে পৃথিবীর কারো অ্যাক্সেস নেই। কিন্তু এখন বিষয়টা হয়ে গেছে যে এক ধরনের দায়বদ্ধতা চলে আসছে। আমি আমার অফিসে যাব, এই যে আন্দরকিল্লাতে, এটা স্কুলের ছেলে এসে জড়ায় ধরছে, ওর ভেজা শার্ট আমার পুরো শরীরে লেগে আছে, পাশে ওর মা, আন্টিটা ভদ্রমহিলা বোরকা পরা ছিল, তো উনি বেশ অবাক হয়ে তাকায় আছে। এটা অনেক বড় ব্যাপার। আমি আগ্রাবাদ থেকে হচ্ছে আমার ইউনিভার্সিটির গেটের সামনে আসছি, সিনজিওলা নামার পরে আমার সাথে একটা ছবি তুলছে, তার ডিভোর্স হয়ে গেছে, তার রাত কাটে আমার ভিডিও দেখে। এটা কত বড় ব্লেসিং আমি বুঝাইতে পারবো না। সো এই জন্য মানে আমি কখনোই ভণ্ডামির জায়গাগুলোকে বেছে নিই নাই।